সূর্যনগর গ্রামে রমেশ তার স্ত্রীকে নিয়ে থাকত। রমেশ অনেক সাদাসিধে ভোলাভালা মানুষ ছিল। অন্যদিকে রমেশের দাদা রতন তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। রমেশের স্ত্রী বাড়ির সব কাজ করত আর রমেশের সাথে জমিতে যেত। একদিন রমেশের স্ত্রী রমেশকে বলতে থাকে, শোনো, তোমার দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে নিজের কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নেয়। গিন্নি, তুমি আমার দাদাকে ভুল ভাবছো। আমার দাদা আমাকে বোকা কেন ভাববে? আমি তো ওনার ছোট ভাই। তোমাকে বোঝানো আমার বেকার, তুমি কোনোদিনও বুঝবে না। তোমার দাদাকে তুমি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করো। একবার তোমার দাদার চালাকিটা দেখো তো, তাও তো তুমি দেখতে পাও না। এসব কথা তোমাকে বলে আমার কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, আমি কিছু টাকা দিচ্ছি, বাজারে গিয়ে হাট বাজার করে নিয়ে আসো আর একটু মাছ কিনে নিয়ে আসো। গিন্নি, তুমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নাও। আমি এক্ষুনি বাজার থেকে সবজি আর মাছ কিনে আনছি। ঠিক আছে, শোনো, বাজারে গিয়ে সব কিছু জিনিসপত্র কিনে সোজা বাড়িতে চলে আসবে। গ্রামের যদি কোনো কেউ তোমাকে কাজ করার জন্য বলে, তুমি একদম করবে না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমি হাট বাজার করে বাড়িতে চলে আসব। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তারপর রমেশ বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রমেশ রাস্তা দিয়ে যেতে যেতে তার দাদার সাথে দেখা হয়ে যায়। আরে ভাই রমেশ, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কিছু না দাদা, স্বপ্না কিছু সবজি আর মাছ কিনতে আমাকে বাজারে পাঠিয়েছে, তাই বাজারে যাচ্ছি। রমেশের এই কথা শুনে মনে মনে বলতে থাকে, তার মানে রমেশ বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছে, তার মানে ওর কাছে কিছু টাকা পয়সা নিশ্চয়ই হবে। তাহলে আমি যদি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে নিই, তাহলে গিন্নির জন্য গরম গরম জিলিপি নিয়ে যাব। কি হলো দাদা, তুমি এত কি ভাবছো আর কোন ভাবনায় এত ডুবে গিয়েছো? কিছু না রে ভাই, আমি অনেক চিন্তার মধ্যে আছি। তেমন কিছু না রে ভাই, তোর ভাইপোর খুব শরীর খারাপ আর ওষুধ কেনার জন্য আমার কাছে কোনো টাকা নেই। তুই তো সবজি কিনতে যাচ্ছিস, মনে হয় তোর কাছে কিছু টাকা আছে। তাহলে তুই ওই টাকা আমাকে দিয়ে দে, আর আজকের দিনটা তোরা ডাল ভাত খেয়ে নে। আর তুই যদি টাকাটা না দিস, তাহলে আমি তোর ভাইপোর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না রে। কিন্তু দাদা, আমি যদি এই টাকা তোমাকে দিয়ে দিই, তাহলে স্বপ্না আমার ওপর খুব রেগে যাবে। তার মানে আমার ছেলে চিকু তোর ছেলে না, তাই জন্য তুই টাকাটা দিবি না, তাই না? না দাদা, এমনটা না। তুই এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যা, আর আজ আমরা ডাল ভাত খেয়ে নেব। তুই এই টাকা নিয়ে চিকুর জন্য ঔষধ কিনে নিয়ে যাও। ভগবান তোর ভালো করবে রে। রমেশ, আমি তাড়াতাড়ি চিকুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপর রতন রমেশের কাছ থেকে টাকা নিয়ে চলে যায় আর রমেশও তার বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলতে থাকে, শোনো, আমি জানি না কি হয়েছে আর না হয়েছে, আর আমি জানতেও চাই না, কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাত খাবো না। তুমি যেখান থেকে হোক, যেভাবে হোক উপার্জন করে আনো আমার জন্য। বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসবে, তারপর আমি খাবো। কিন্তু স্বপ্না, এখন এই সময় কেউ আমাকে কাজ দেবে না। তুমি তো একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তুমি যখন কোনো কাজ পাবে না, তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো। কিন্তু আজ তোমাকে আমার জন্য সবজি আর মাছ নিয়ে আসতেই হবে, না হলে আজ আমি রান্না করব না। ঠিক আছে স্বপ্না, তুমি একটু শান্ত হয়ে যাও। আমি এক্ষুনি যাচ্ছি, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। হ্যাঁ, তুমি সবার জন্য দানছত্র খুলে রেখেছো। যে যখন যেটা বলে আর যে যখন যেটা চায়, তুমি তা সঙ্গে সঙ্গে সেটা করে দাও। এবার আমার জন্য এটা করে দেখাও। এরপর রমেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর স্বপ্না রান্নাঘরে যায়।
দেখি তাড়াতাড়ি রান্নাটা করে নি। আমি জানি আজকে না আসবে হাট বাজার, আর না আসবে কোনো মাছ। জঙ্গলে কোনো কাঠপাতা পেলে তারপর তো বাজারে বিক্রি করবে। আর আজকে যদি এরকমভাবে না খেয়ে বসে থাকি, তাহলে আজকের আর কাউকে খেতেই হবে না। দেখি কিছু রান্না করে রাখি। অন্যদিকে রমেশ জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। আর সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে একটা সাধু বাবাকে দেখতে পায়। তুই অনেক ভালো সাদাসিধে মানুষ। আমি তোর ব্যাপারে সব কিছু জানি। আমি জানি তুই তোর স্ত্রীর ভয়ে এখানে চলে এসেছিস, কারণ তোর স্ত্রী তোকে বাজার করার জন্য তোকে টাকা দিয়েছিল, আর তুই ওই টাকা নিয়ে তোর দাদাকে দিয়ে দিয়েছিলি। এই কারণে তুই জঙ্গলে কাঠ খুঁজতে এসেছিস। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে আপনি আমার সমস্যার কথা জানেন। আমার স্ত্রী বলে গ্রামের সবাই আমার সাদাসিধের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। সাধু বাবা, এই কথা কি ঠিক যে সবাই আমাকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয়? হ্যাঁ রমেশ বাবা, গ্রামের সবাই আর তোর দাদা সবাই তোর ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা সবাই তোকে নিয়ে কাজ করিয়ে নেয়। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু বীজ দেব, আর ওই বীজগুলো জমিতে দিয়ে দিবি, আর ওই বীজ থেকে জাদু ফসল তৈরি হবে। ঠিক আছে সাধু বাবা, আজ তাহলে আসি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাধু বাবার দেওয়া ওই পুঁটলিটা নিয়ে রমেশ বাড়িতে চলে যায়। আর রমেশ বাড়িতে গিয়ে সব কথা স্বপ্নাকে খুলে বলে। তুমি এসব কি বলছো? এটা কি সত্যি সম্ভব? ঠিক আছে, তুমি যা বলার বলো। কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে গিয়ে রুইয়ে দিতে হবে। তারপর দেখব এই বীজগুলো সত্যি জাদুই বীজ কিনা। ঠিক বলেছ গিন্নি, কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে রোপণ করতে হবে। আজ তুমি প্রমাণ পেয়ে গেলে যে আমি এতদিন তোমাকে যা বলতাম তা সব ঠিক, আর সাধু বাবা আজই তাই বলেছে। গিন্নি, আমি ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সবাইকে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। এই সব কথা বাদ দাও, চলো এবার আমি তোমাকে খেতে দিই। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। কিন্তু গিন্নি, তুমি তো বলেছিলে তুমি আজ মাছ ছাড়া ভাত খাবে না, তাহলে রান্না কখন করলে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি এটাও জানি যে তুমি এই দুপুরবেলা কোনো কাজ পাবে না, আর না আসবে আমাদের বাড়িতে কোনো হাট বাজার, আর না আসবে কোনো মাছ। তাই জন্য আজ দুটো ডাল ভাত করেছি। চলো ভাত খাবো, চলো। ঠিক আছে গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি আসছি। শোনো, কাল সকাল সকাল উঠতে হবে। আমরা দুজন মিলে জমিতে গিয়ে জমিটা প্রথমে রুইয়ে নিয়ে তারপর বীজগুলো গিয়ে দিতে হবে ঠিকভাবে। গিন্নি, আজ ডাল ভাতটা খুব ভালো হয়েছে। তোমার হাতে রান্না কোনো জবাব নেই। তুমি যে কোনো রান্না করো না কেন, সব রান্নাই ভালো হয়। থাক থাক, আমাকে নিয়ে প্রশংসা করতে হবে না। আমি জানি আমি কেমন রান্না করি। কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তাই কিছু টাকা নিয়ে রেখেছিলাম, সেটা এনে তোমাকে দিলাম। আর তুমি কি করলে? মাছ না কিনে বাড়িতে চলে এলে। গিন্নি, আমি কি করব বলো? দাদা তো আমাকে বলল যে চিকুর খুব শরীর খারাপ, তাই তো ওষুধ কেনার জন্য আমি টাকাগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাবে, চলো। কালকে সকাল সকাল জমিতে যেতে হবে। তারপর তারা খাওয়া দাওয়া করার পর ঘুমাতে যায়। পরের দিন সকালে রমেশ আর স্বপ্না দুজনে একসাথে মিলে জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর তারা জমিতে রোয়া শুরু করে দেয়। আর তারা দুজনে মিলে ওই জমিতে বীজগুলো দেওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে। শোনো গিন্নি, আমি জমিতে যাচ্ছি জাদু ফসল দেখার জন্য। শোনো না, আমিও তোমার সাথে জমিতে যাব। আমিও দেখতে চাই জাদুই ফসল হয়েছে কি হয়নি। ঠিক আছে গিন্নি, চলো এবার আমাদের জমিতে যেতে হবে। এরপর রমেশ ও স্বপ্না জমিতে চলে যায়। তারপর জমিতে গিয়ে ফসল দেখে তারা অবাক হয়ে যায়।
ওই জমিতে সুন্দর সুন্দর ছোট ছোট গাছ হয়ে ভর্তি হয়ে গেছে। আরে সত্যিই তো, এটা জাদুই ফসল। আমরা কাল বীজ রোপণ করে গেছি, আর আজ দেখো জমিতে ছোট ছোট গাছ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এবার মনে হয় আমাদের সুখের দিন আসার সময় হয়ে গেছে। আর দেখো জমিতে কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে, পুরো জমি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ গিন্নি, তাহলে সাধু বাবা আমাকে ঠিকই বলেছে, এই ফসল হলো জাদুই ফসল। তারা জমি দেখে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায়, আর তাদের জাদুই ফসল পাকতে শুরু হয়ে যায়। দেখো গিন্নি, কিছুদিন পর আমাদের ফসল তুলতে হবে। ধান যে পাকতে শুরু করেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই গ্রামে এবার সবার থেকে আমাদের জমির ফসল সব থেকে সুন্দর হয়েছে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে দেয়। তারা এমনভাবে ফসল বিক্রি করতে করতে তারা একটা বড় বাড়ি করে নেয়। অন্যদিকে রমেশের দাদা রমেশের ব্যাপার জানতে পেরে বলতে থাকে, রমেশ ওর জমিতে কিভাবে চাষ করে ফসল বিক্রি করে একটা বড় বাড়ি বানিয়ে ফেলেছে। আমিও দেখতে চাই ও এমন কি ফসল চাষ করে এত কিছু করে নিল। তারপর রতন রমেশের জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রতন রমেশের জমির ফসল দেখে অবাক হয়ে যায়। জানি না রমেশের ওপর ঈশ্বরের এত দয়া এলো যে রমেশকে এত ধনী বানিয়ে দিল, আর আমি এত গরিব। আমাকে এখনো পর্যন্ত গরিব বানিয়ে রেখে দিয়েছে। রমেশের জমিতে এত ফসল, এত বড় বাড়ি দেখে গা জ্বলেও যাচ্ছে। কিছু একটা করতে হবে। এইসব দেখে রতন মনে মনে ভেবে নিল যে সে তার ভাইয়ের জমি সব ফসল নষ্ট করে দেবে। তারপর সে ওখান থেকে চলে যায়। আবার একদিন রাত হয়ে যাওয়ার পর রতন কিছু পোকামাকড় নিয়ে এসে রমেশের জমিতে ছেড়ে দেয়, আর ওই পোকামাকড়গুলো রমেশের জমির ফসল নষ্ট করে দেয়। তারপর রতন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন রমেশ আর স্বপ্না জমিতে আসে, তারা ফসল দেখে অবাক হয়ে যায়। এটা কি হয়ে গেল? আমাদের জমিতে এত পোকামাকড় এলো কোথা থেকে? এতদিন ফসল হয়েছে, কোনোদিন পোকামাকড় লাগেনি, তাহলে আজ হঠাৎ করে কিভাবে হয়ে গেল? এবার তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? এই যে ফসল বিক্রি করে সংসার চলতো আমাদের। তুমি চিন্তা করো না গিন্নি, এই পোকাগুলো তো প্রকৃতির দান। এইগুলো আমরা কিভাবে তাড়াবো বলো তো? তবে আমরা কোনো না কোনো উপায় বের করতে পারি। পরের দিন সকালে রমেশ সার নিয়ে এসে তার জমিতে ভালোভাবে ছড়িয়ে দেয়। তার কিছুদিন পর রমেশের জমির ফল আগের চেয়ে ভালো হয়ে যায়। এই সব দেখে রমেশের দাদা আরও রেগে যায়। এমনভাবে বসে বসে দেখলে কিছু হবে না, আর তোমার দ্বারাই কোনো কাজ একটা ভালোভাবে সম্ভব না। যখন তুমি পোকামাকড় ওর জমিতে ছেড়ে দিয়ে আসলে, তার পরের দিন তোমার ভাই গিয়ে সারখোল দিয়ে ওর জমির ফসল আগের থেকে এখন অনেক ভালো করে নিয়েছে। কিন্তু গিন্নি, আমি তো আমার দিক থেকে পুরোটা চেষ্টা করেছি, তাহলে এখানে আমার কোনো দোষ আছে বলে মনে হয় না। কিন্তু তুমি চিন্তা করো না, ফসল এত ভালো কিভাবে হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করব। তোমার কি মনে হয় তোমার ভাই এখন বোকা আছে নাকি? সে কখনোই বোকা না। আর তুমি যাও না, তোমাকে এই ফর্মুলা বলবে না। তুমি তো জানো গিন্নি, রমেশ সাদাসিধে, আর ও আমাকে ভগবানের মতো বিশ্বাস করে। ওকে জিজ্ঞাসা করলে ও মিথ্যে বলবে না। আমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করব, ও এমনিতে আমাকে সব বলে দেবে, কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ঠিক আছে, কাল সকালে গিয়ে তোমার ভাইকে গায়ে মাথায় হাত বুলিয়ে সব কথা জিজ্ঞাসা করে নি। পরের দিন সকালে রমেশ তার জমির দিকে যাচ্ছিল, তখন রাস্তায় দাদা রতনের সাথে তার দেখা হয়ে যায়। আরে রমেশ ভাই, তুই তো অনেক বড় মানুষ হয়ে গেলি রে। তুই তো একা একা ধনী হয়ে গেছিস। তো দাদার কথা মনে পড়ে না নাকি? আমাকে জিজ্ঞাসাও করিস না দাদা কেমন আছো। এখন তো টাকা পয়সা হয়ে গেছে বলে তাই এত অহংকার
হয়ে গেছে। আর তোর ক্ষেতে এত ফসল কিভাবে ফলাচ্ছিস যে তোর জমির ফসল এত সুন্দর আর দেখতে দেখতে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছিস? এরপর রমেশ তার দাদা রতনকে সব কথা খুলে বলে দেয়। আচ্ছা, তার মানে এত সুন্দর ফসলের বীজ ওই সাধু বাবা দিয়েছে। হ্যাঁ দাদা, তোমার একবার ওই বাবার সাথে দেখা করা উচিত। উনি একজন অনেক ভালো মনের মানুষ। তুমি দেখবে সাধু বাবা ঠিক তোমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে জমির দিকে যাই। জমিতে অনেক কাজ পড়ে আছে যে। তারপর রমেশ এসব কথা বলে সে তার জমির দিকে চলে যায়। এবার দেখ রমেশ, এবার আমি তোর কি করতে পারি। তুই জাদু ফসল বিক্রি করে অনেক টাকা পয়সা কামিয়েছিস। এবার তোর ওই ফসলের 12টা বাজাবো। এইসব কথা ভাবতে ভাবতে তারপর রতন জঙ্গলের রাস্তার দিকে হাঁটতে শুরু করে। তারপর জঙ্গলের মধ্যে সাধু বাবাকে দেখতে পায়। সাধু বাবা, আপনি আমাকে সাহায্য করুন। আমি অনেক সমস্যার মধ্যে আছি। আমাদের গ্রামে একটা লোক আছে, সে অনেক খারাপ মানুষ। গ্রামের সবার উপর অত্যাচার করে আর সবাইকে ভয় দেখিয়ে জমি কবজা করে। আর আমি আমার ছোট জমিতে চাষ করি বাবা। আমি চাই আপনি এমন একটা জিনিস দেন, আমি যখন জমিতে দেব জমির সব ফসল নষ্ট হয়ে যাবে। আর এমন কোনো জিনিস দেন যা আমার ফসলের ভালো হবে। রতনের কথা শুনে সাধু বাবা দুটো জাদুই পুঁটলি দেয়। সেই পুঁটলি দুটো নিয়ে তাড়াহুড়ো করে রতন ওখান থেকে চলে যায়। আরে পাগল, তুই যার ফসল ক্ষতি করার জন্য যাচ্ছিস তার জমির ফসল জাদুই ফসল। আর আমার দেওয়া বীজ থেকে তার ফসল হয়েছে। আর তুই পুঁটলি নিয়ে তুই তাড়াতাড়ি চলে যাচ্ছিস। আমি তোকে এটাও বলিনি যে কোন পুঁটলিতে জাদুই শক্তি আছে। এরপর রতন বাড়ি চলে যায়। তারপর রতন সব কথা তার স্ত্রীকে খুলে বলে। আরে বাহ, তুমি তোমার জীবনে সবচেয়ে ভালো কাজটা আজই করেছো। আজ রাতে আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের জমিতে এই একটা জাদুই শক্তি দিয়ে দেবে। তারপর দেখবে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে। আর একটা জাদুই শক্তি তোমার জমিতে দেবে, দেখবে তোমার জমি অনেক সুন্দর হবে আর তোমাকে এত পরিশ্রম করতে হবে না। তুমি ঠিক বলেছ গিন্নি। এবার আমার ভাইয়ের থেকে আমরা অনেক ধনী হয়ে যাব। এবার আমার ভাইয়ের সর্বনাশ হবে। শোনো, যখন ওই জাদুই ফসলগুলো বিক্রি করা হবে তখন ওই টাকাগুলো নিয়ে আমি কিছু গয়না বানাবো। আর এমন এমন গয়না বানাবো যা এই গ্রামের কারোর কাছে নেই। হ্যাঁ গিন্নি, তুমি চিন্তা করো না। এবার আমাদের এমন হবে যে এই গ্রামের সবচেয়ে ধনী আমরা হব। আর রমেশের বাচ্চা এবার গরিব হয়ে যাবে। আমার ভাই রমেশ তো এটাও জানে না ওরা আবার গরিব হয়ে যাবে। পিছনে ওর নিজের দাদার হাত আছে। আর যে যাই বলুক না কেন, ও আর কোনো দিন বিশ্বাস করবে না যে ওর দাদা ওর সাথে এমনটাই করেছে। আরে তুমি একটু আস্তে আস্তে বলো। তুমি তো জানো দেয়ালেরও কান আছে। যদি এসব কথা বাইরের কারোর কাছে যায় যে তুমি তোমার ভাইয়ের ক্ষতি করছো, তাহলে গ্রামের লোকেরা আমাদের মেরে ধরেই গ্রামের বাইরে বার করে দেবে। তুমি আমাকে বলছো জোরে কথা না বলতে, কিন্তু তুমি নিজেই তো চিৎকার করে করে কথা বলছো। ঠিক আছে, হয়েছে হয়েছে। শোনো, একটু রাত হলে তাড়াতাড়ি গিয়ে রমেশের জমিতে এই জাদুই শক্তি পুল্লিটা ফেলে দেবে। তারপর কাল আমরা সকালে দেখতে যাব। অন্যদিকে রমেশ তার স্ত্রীকে বলতে থাকে। শোনো গিন্নি, এবার যে আমাদের ফসল কাটার সময় হয়ে এসেছে, কিছুদিন পর ফসল তোলা শুরু হবে। আমি ভাবছি এবার ফসলগুলো তোলার পর আমরা যা টাকা পাবো তা আমাদের গ্রামের গরিব মানুষদের হ্যাঁ গো, তুমি সাহায্য করব। ঠিকই বলেছো। আমরা জানি খারাপ সময়ে কি অবস্থাটা হয়। তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। রাত হওয়ার পর রমেশ কাউকে কিছু না জানিয়ে সে চুপচাপ জমির দিকে যেতে থাকে। তারপর সে রমেশের জমিতে গিয়ে একটা
একটা জাদুই পুলি রমেশের জমিতে ছড়িয়ে দেয়। এবার দেখ রমেশ, সকাল হতেই তুই কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করবি। এইসব বলে রতন তার জমিতে চলে যায় আর একটা যে জাদুই পুল্লি ছিল সেটা নিয়ে তার নিজের জমিতে ছড়িয়ে দেয়। তারপর রতন খুশি খুশি তার বাড়িতে চলে আসে। কি গো, ঠিকঠাকভাবে তোমার জমিতে ওই জাদুই বীজটা লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ গিন্নি, এবার শুধু সকালের অপেক্ষায়। কাল সকালে আমাদের জমিতে খুব ভালো ফসল হবে, আর অন্যদিকে রমেশের জমিতে ফসল নষ্ট হয়ে যাবে। চলো এখন আমরা নিশ্চিন্তে শুয়ে পড়ি, এখন অনেক রাত হয়ে গেছে। কি গো, এখন তো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। এবার যে আমাদের জাদুই ফসল দেখতে যেতে হবে। আর চলো, রমেশের যে ফসল নষ্ট হয়ে গেছে সেটাও দেখে আসবো। তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ গিন্নি, চলো তাড়াতাড়ি চলো। আমরা যে কি আনন্দে আছি কি বলবো। রমেশের সর্বনাশ দেখে মনে হয় অনেক শান্তি পাবো। এরপর তারা তাড়াতাড়ি করে নিজেদের জমিতে চলে যায়। তারা তাদের নিজেদের জমি দেখে অবাক হয়ে যায়। আরে তুমি এটা কি করেছো? তুমি যে ভুল জাদুই শক্তি তোমার জমিতে দিয়ে দিয়েছো। তোমার দ্বারা কোনো কাজ ভালোভাবে সম্ভব হয় না। তোমার জমিতে যা ফসল ছিল এবার সেটাও চলে গেল। তোমার জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে। তার মানে মনে হয় তোমার ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার ভাইয়ের ফসল তো আরও ভালো হবে। রতন তার স্ত্রীর কথা শুনে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে যে জাল তার ভাইয়ের জন্য বিছিয়েছিল সেই জালে সে নিজেই পড়ে গেল। আমি এই কথা গ্রামে আর কারো কাছে বলতে পারবো না। এত লোভের কারণে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে। গিন্নি, তুমি কি দেখেছো দাদার জমি নষ্ট হয়ে গেছে? কিন্তু কি করে এমন হলো সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, দেখেছি। জমি একদম নষ্ট হয়ে গেছে। তোমার দাদার যেমন কর্ম করেছে তার তেমন ফলও পেয়েছে। অন্যের ক্ষতি করতে গেলে সে নিজের ক্ষতি হয়। কিছুদিন পর রমেশ তার জমির ফসল কেটে বাজারে বিক্রি করে। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করে।